এবং আই ডু রিমেম্বার আমার ড্যাড আমার সাথে কথা বলেনি অ্যারাউন্ড 3 বছর, আব্বু 3 বছর আমার সাথে কোনো ধরনের কথা বলেনি, 3 বছর টানা। মানুষ রিলেশনের ক্ষেত্রে একজন মডেল টপ একদম টিপটপ থাকতে হবে, একজন অ্যাক্ট্রেসকেই তার লাগবে, বাট বিয়ের ক্ষেত্রে সে বিয়েটা করতে চায় না, তাদের কাছে মনে হয় মডেল অথবা অ্যাক্ট্রেসদের ডিভোর্স অনেক বেশি হয়। ফ্যাশন ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের যে কয়টা মানে মিডিয়া ইন্ডাস্ট্রি উইং আছে তার মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে পলিশড। আমাদের দেশে যেটা হয় আমরা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেই বলে এই কথাটা আমাদের সাথে খুব বাজেভাবে লেগে গেছে যে মডেলিং থেকে অ্যাক্টিং করা যায় না। నేను నీకు ఏంటి సంబంధం, ఆయన నువ్వు గాలుకు తిరుగుతావు, ఇప్పుడు ఎలా అంటావు నీకే తెలియదు। তোমাদের মতো গরিব ফকিরদের জন্য সকাল 8টা অনেক বেলা, আমাদের মতো ধনীদের জন্য এটা কেবল ভোর রাত। এক চুটকি সিন্দুর কি कीमत तुम क्या জানো রমেশ বাবু? ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। কিন্তু মনটা কেউ চাইতো না, কিন্তু দেহই চাইতো। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ গ্ল্যাম টক উইথ ফয়সাল। আজকে আমাদের সাথে আছেন একজন অতিথি যিনি একাধারে মডেল এবং অভিনেত্রী হিসাবে পরিচিত। শুধু দেশে নয়, দেশের বাইরেও তিনি রেখেছেন তার পায়ের ছাপ। তিনি আর কেউ নন, মেঘলা মুক্তা। ওয়েলকাম টু গ্ল্যাম টক উইথ ফয়সাল। থ্যাংক ইউ সো ভেরি মাচ অ্যান্ড দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে তোমাকে চিনি আজকে অনেক বছর ধরে, বাট এইভাবে ফর্মালি একটা প্রোগ্রামে অ্যাজ আ হোস্ট তোমার সামনে বসবো, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। তোমার সাথে আসলে ফর্মাল কনভারসেশন আমার এই শোতে হবে না, বিকজ ইটস আ ক্যাজুয়াল টক শো, চ্যাট শো। তো আমরা ক্যাজুয়ালি যেরকম করে কথা বলি হয়তো অত ক্যাজুয়ালি স্ক্রিনে বলা পসিবল হবে না, বাট আমরা ক্যাজুয়াল থাকারই চেষ্টা করব। ওকে, লেটস ট্রাই। প্রথমেই আমি জানতে চাইবো তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি। তোমাকে অনেক সুন্দর লাগছে সবসময় মতো। থ্যাংক ইউ। বাট তোমার সামনে আমার মনে হয় আমি নিজেকে যদি মার্ক করতে যাই তাহলে আমি ক্লোজ টু লাইক 30-40-তে যাব। ইউ লুক ফ্যাব। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমার এখন অনেক বয়স হয়েছে, আমার মধ্যে আসলে সৌন্দর্য কোনো কিছুই বাকি নাই, কিন্তু তারপরে তোমরা অনেক হাম্বল, এত সুন্দর করে বলো। আই এম ভেরি অনার্ড ফর দ্যাট। আই এম ডিসএগ্রিড টু দ্যাট, লাইক নো ওয়ে, ইউ লুক ফ্যাব অ্যান্ড এটার সাথে বয়সের কোনো বিষয় নেই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ফার্স্ট সেগমেন্ট হচ্ছে দ্য জার্নি বিগিনস। ওয়াও, সাউন্ডস রিয়েলি ইন্টারেস্টিং। আমাদের এই সেগমেন্টগুলোর নামগুলো খুব ইন্টারেস্টিং, পরবর্তীতে জানতে পারবে। তোমার মডেলিং যাত্রা জি কবে শুরু হয়েছিল এবং কিভাবে? আমার মডেলিং যাত্রাটা শুরু হয়েছে, ইফ আই এম নট রং, আমি অপারেশন শুরু করি হচ্ছে 2011 থেকে। আমি 2010 থেকেই আসলে মডেলিংয়ে আসবো, 9 থেকে ইনফ্যাক্ট মডেলিংয়ে আসবো, কিভাবে মডেলিংয়ে আসা যায়। সো গ্রুমিং মানে কোন সেক্টরটাতে আসবো, নাটকে যাব না টিভিসিতে যাব, কোন দিকে মডেলিং করব। সো আমি অনেক শুকনা ছিলাম, মানে এটা কিছুই না, মানে আমি অনেক শুকনা ছিলাম। সো সামহাও আমাকে বলা হয় আমার ফ্রেন্ড সার্কেল থেকে যে ইটস বেটার ইফ ইউ গো ফর রানওয়ে ফ্যাশন মডেলিং। সো আমি তারপরে ডিসিশন নেই যে তাহলে আমাকে একটা বেটার গ্রুমিং স্কুল খুঁজতে হবে। সো আমি গ্রুমিং স্কুল খুঁজে বের করি, গ্রুম আপ করি, অ্যান্ড দেন আই স্টার্টেড মডেলিং। বাট একদমই ফ্যাশন মডেলিং বা রানওয়ে করাটা আমি স্টার্ট করি 2011 থেকে। তো প্রথম তোমার যে যাত্রা শুরু হয় সেটা কোন শো এর মাধ্যমে বা কার মাধ্যমে তুমি আই গেস মনে করতে পারো? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স ফার্স্ট শো এমন একটা ব্যাপার যেটা আসলে সবার মনে থাকবে, সেটা হচ্ছে আমার গ্রুমিং স্কুল থেকেই একটা বিউটি প্যাজেন্ট হচ্ছিল, যেটা হচ্ছে মানে আগে থেকেই বিউটি প্যাজেন্টটা করা ছিল, কোনো এক কারণে কোনো একটা পার্টিসিপেন্ট সে মিস করেছিল, আসেনি। সো ফাইনাল ডেতে তখন আমার মেন্টর আমাকে বলল যে যেহেতু এখানে একজন শর্টেজ আছে তুমি ঢুকে যাও। সো আমি ওইভাবে ওই বিউটি প্যাজেন্টে ঢুকে গেলাম, বাট বিউটি প্যাজেন্ট আমি করি না, আমি জাস্ট মানে ক্যাটওয়াকটাই করেছি, আমাকে কোনো মার্কিং করা হয়নি, কিছু করা হয়নি। বাট ওখানে যেটা খুব ভালো ব্যাপার ঘটে যে ওখানে জাজ হিসেবে ছিলেন বিবি রাসেল আপা। তো আমি ক্যাটওয়াক করলাম, তো বিবি রাসেল আপা ভুলে আমাকে মার্কও করেছিলেন। তো পরবর্তীতে জানতে পারেন যে ও কন্টেস্টেন্ট না, ওকে মার্ক করা যাবে না, যেহেতু কন্টেস্টেন্টের শর্টেজ ছিল। তো ওখানে র্যাম্পের জন্য ওকে ঢোকানো হয়েছিল এবং আই ওয়াজ ভেরি নিউ, আই ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট ইট।
তো তারপরে আমাকে নিয়ে একটা রীতিমতো আলোচনা হয় ওখানে যে এই মেয়েটা তো ভালো ক্যাটওয়াক করছে, আমরা ওকে মার্ক করছি না মানে ও কন্টেস্টেন্ট না, এটা নিয়ে অনেক কথা হয়। তারপর আমি বিবি আপার চোখে পড়ি অ্যান্ড দেন ব্যাক টু ব্যাক বিবি আপা অনেক বছর পরে যখন বাংলাদেশে শো করলো, আমি তখন তার শোতে, ইনফ্যাক্ট আজরাপু শো করা স্টার্ট করলেন, মানে আমি আজরাপু শো করা স্টার্ট করলাম এবং তোমার শো করেছি, মানে আমি তখন ওপেনলি সবার শো করা স্টার্ট করলাম। মানুষের আসলে জার্নিটা এভাবেই শুরু হয়, কিন্তু খুব বড় প্ল্যাটফর্ম থেকে আমি জার্নি শুরু করব, আমি পেজেন্ট উইনার হয়ে যাব, তারপরে আমার অনেক ফিল্মস আসবে, অনেক মডেলিং এর অফার আসবে। সবার ক্ষেত্রে কিন্তু ওরকম না হয় না, না। অ্যাবসলিউটলি আমার ক্ষেত্রে কখনোই হয়নি। ইনফ্যাক্ট আই অলওয়েজ স্টার্টেড ফ্রম দ্য স্ক্র্যাচ, আমি স্ক্র্যাচ থেকে স্টার্ট করেছি অলওয়েজ। মডেলিং যখন শুরু করলে তখন পরিবারের প্রতিক্রিয়া কি ছিল? ওয়াও, ইটস আ ভেরি ইন্টারেস্টিং ওয়ান। আমার ফ্যামিলিতে আমার মা এবং আমার বোন এরা আমার খুব সাপোর্টে ছিল, এরা সবসময় বিলিভ করতো আমি যেটা করব বা যেটা করছি আমি কোনোটা বুঝেই করছি। মাই ড্যাড ওয়াজ নট রেডি ফর দিস অ্যাট অল, মানে আমার বাবা মডেলিং লাইনটাও পছন্দ করতেন না, বা নট অনলি মডেলিং, মানে টিভি মিডিয়া বা মিডিয়াতে কাজ করাটা সে খুব ভালো চোখে দেখতেন না, পছন্দ করতেন না। এবং আই ডু রিমেম্বার আমার ড্যাড আমার সাথে কথা বলেনি অ্যারাউন্ড 3 বছর, আব্বু 3 বছর আমার সাথে কোনো ধরনের কথা বলেনি, 3 বছর টানা। তার সাথে দেখা হলেও সে আমার সাথে কথা বলতো না, জাস্ট, এবং আমিও জিদ করে তার সাথে কথা বলতাম না যে আমি তোমাকে দেখাবো, কারণ তার মধ্যে একটা ভয় ছিল যে এই ইন্ডাস্ট্রিতে আসা মানে মেয়েটা নষ্ট হয়ে যাবে, অ্যাডিক্টেড হয়ে যেতে পারে, বাজে কারো পাল্লায় পড়তে পারে কোনো দিকে, যেটা সচরাচর হয় ভেরি, এটা এমন না যেটা হয়নি, এটা হয়েছে। বাট আই এম গ্ল্যাড যে আমার বাবা এখন যদি কোনো একটা ম্যাগাজিন বের হয়, আমার কোনো একটা নিউজ বের হয়, বা ইনফ্যাক্ট আমার বাংলাদেশে যে চলচ্চিত্রটি রিলিজ হয়েছিল, আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি, দে সাপোর্টেড মি লাইক এনিথিং। মানে তারা হলে গেছে, প্রথম কোনো ম্যাগাজিন বের হলে এখন আমার বাবা সেটা কেনে, তার ফ্রেন্ড সার্কেলকে দেখাচ্ছে। সো এটাই অ্যাচিভমেন্ট। আসলে কিন্তু এটাই অ্যাচিভমেন্ট, কারণ তোমার ফ্যামিলি যখন তোমার সাপোর্টে থাকবে এবং তোমার কাজগুলোকে অ্যাপ্রিশিয়েট করবে, ট্রাস্ট মি, এর চেয়ে বড় অ্যাওয়ার্ড কিছু হয় না, কিছুই হয় না। আমরা কথা বলতে বলতে আমাদের সেকেন্ড সেগমেন্টে চলে এসেছি মেঘলা। সেকেন্ড সেগমেন্টটা হচ্ছে গ্ল্যাম ভার্সেস রিয়ালিটি। ওয়াও, সাউন্ডস গুড, ইন্টারেস্টিং না? ভেরি। তুমি যখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ করতে এলে, ফ্যাশন ইন্ডাস্ট্রির কোন বাস্তবতা তোমাকে খুব অবাক করেছে? আমি ফ্যাশন ইন্ডাস্ট্রির বাস্তবতাটা অবাক করেছে এটা আমি বলতে পারছি না, কিন্তু এটার অপোজিট আমি বলতে পারবো, যেটা আমার সাথে অ্যাকচুয়ালি ঘটেছে। ফ্যাশন ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশের যে কয়টা মানে মিডিয়া ইন্ডাস্ট্রি উইং আছে তার মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে পলিশড, সবচেয়ে বেস্ট ইন্ডাস্ট্রি আমার কাছে ফ্যাশন ইন্ডাস্ট্রি মনে হয়। এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি কিন্তু অনেক আগে থেকে, ব্যাক ইন 2010-11 থেকেই বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে বিভিন্নভাবে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক জায়গায় আমরা আমাদের ট্যালেন্ট দেখাতে পেরেছি। সো আমার কাছে মনে হয় ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক আগে থেকে অনেক আপডেটেড ছিল। আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আসলে কোনো কিছু পাইনি যেটা আমাকে অবাক করেছে। হ্যাঁ, অবাক করার মতো যেটা হচ্ছে বলতে পারি যে আমি তখন অনেক নতুন ছিলাম, তখন দেখা যেত কোনো কোনো কাজ হতো আমাকে রেমুনারেশন দেওয়া হতো না, সো উইদাউট রেমুনারেশন আমাকে কাজ করতে হতো, বাট আমার মধ্যে ওই ক্ষুধাটা ছিল যে আমি কাজটা করব। তো দেখা যেত আমাকে রেমুনারেশন না দেওয়া হলো আমি কাজ করতাম। এটা বলতে গিয়ে আরেকটা জিনিস মনে পড়লো, হ্যাঁ এমন হয়েছে যে আমার নামে অ্যাকচুয়ালি রেমুনারেশন রাখা থাকতো কিন্তু সেটা আমার হাত পর্যন্ত আসতো না, হাত বদলি হয়ে এমন হতো যে আমাকে বলা হতো তুমি তো নতুন, তুমি তো ফ্যাশন শো করেছো, এটাই তো অনেক বড় বিষয়, তুমি র্যাম্পে হেঁটেছো, এটাই তো অনেক বড় বিষয়। তো আমাকে পেমেন্ট করা হতো না প্রথম দিকে। মডেলদের এবং নায়িকাদের জীবন নিয়ে কোনো মিথ কি তুমি ভাঙতে চাও? হ্যাঁ, আমি ভাঙতে চাই। আমি একটা জিনিস ভাঙতে চাই, সেটা হচ্ছে মানুষ মডেল অথবা নায়িকা বিয়ের দিকটার মিথটা আমি ভাঙতে চাই। আর এটা আমার কাছে অনেকবার এই টপিকটা নিয়ে কথা হয়েছে এবং এটা আমার কাছে মনে হয় এই ট্যাবুটা ভাঙতে হবে। সেটা হচ্ছে মানুষ রিলেশনের ক্ষেত্রে একজন মডেল টপ একদম টিপটপ থাকতে হবে, একজন অ্যাক্ট্রেসকেই তার লাগবে, বাট বিয়ের ক্ষেত্রে সে বিয়েটা করতে চায় না, তাদের কাছে মনে হয় মডেল অথবা অ্যাক্ট্রেসদের ডিভোর্স অনেক বেশি হয়। এই যে ব্যাপারটা, এটা আমি অবশ্যই ভাঙতে চাই। কারণ হচ্ছে
এখনকার যুগে ডিভোর্স খুব কমন একটা বিষয়। আগের যুগে ডিভোর্স অনেক কমন ছিল না, কারণ আগের যুগে মেয়েরা এতটা এডুকেটেড ছিল না, এতটা সেলফ এমপ্লয়েড ছিল না। তো তারা তাদের স্বামী সংসার ধরে রাখার জন্য সেলফ ডিপেন্ডেন্টও ছিলেন না তারা। এই যে সেলফ এমপ্লয়েড ছিল না দেখি তারা করতো কি, তাদের মার ধর খেয়ে ডোমেস্টিক ভায়োলেন্সটা সহ্য করে, শাশুড়ির খোটা, ননদের খোটা, এদের খোটা সহ্য করে হলেও থেকে যেতেন, টিকে থাকতো জাস্ট বাচ্চাটার জন্য, বা টিকে থাকতো সমাজ কি বলবে, বাইরে গেলে আমাকে বলবে আমি ডিভোর্স, এই জন্য টিকে থাকতো। তো এখন হয়েছে কি, এখন শুধু মডেল বা অ্যাক্ট্রেসরা নয়, এখন কিন্তু সব সেক্টরে আপনাকে যদি কোনোভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, আপনাকে ডিসরেসপেক্ট করা হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স করা হচ্ছে, ইচ অ্যান্ড এভরি সব কর্নার থেকে, সব সেক্টর থেকে আপনার ডিভোর্স হয়ে যাচ্ছে। কিন্তু সেটা লাইমলাইটে না দেখে আমরা জানি না, আমরা শুধু জানতে পারি অমুক অ্যাক্ট্রেসের 10 বার ডিভোর্স হয়েছে বা 5 বার বিয়ে হয়েছে, অমুক সিঙ্গারের হয়েছে, অমুক মডেলের হয়েছে। নো, মডেল, সিঙ্গার, অ্যাক্টর বা মিডিয়ার পার্সনদের চেয়ে অনেক বেশি ডিভোর্স, ম্যারেজ অন্য সেক্টরের মানুষদের হয়, আপনারা সেটা জানেন না। তো এইটাই আমার একটা ট্যাবু যেটা আমি ভাঙতে চাই। খুবই সুন্দর একটা কথা বললে। এই কথাটা আমি আমার এই শোতেই অনেকের মাধ্যমেই অনেকবার বলার চেষ্টা করেছি বা বলেছি যে মডেলদের নিয়ে বা অ্যাক্ট্রেসেসদের নিয়ে বা অ্যাক্টরদের নিয়ে আপনাদের যে ট্যাবুটা বা মিথটা থাকে, এরা মানি এমন, এটা থেকে আসলে বের হয়ে আসতে হবে। একদমই, মানে তুমি অ্যাক্ট্রেস, তুমি মডেল, তোমাকে দিয়ে সংসার হবে না, বাট দ্যাট ইজ রং। বাইরের দেশে আপনি দেখেন, হলিউড বলেন, বলিউড বলেন, সব জায়গায় তারা অভিনয়ও করছে, তারা ম্যারিডও, বাচ্চা কাচ্চাও নিয়ে ফেলছে, বাচ্চা নেওয়ার পরে বডিটাকে আবার মেনটেন করে আবার ব্যাক টু ব্যাক হিট কাজ করছে। আমরা শুধু নিজেদের চিন্তাধারাটাকে এতটুকু সীমাবদ্ধ রেখেছি যে আমরা এর বাইরে চিন্তা করতে পারি না, এটাই আমাদের প্রবলেম। রাইট, একদম ঠিক বলেছো। মেঘলা, অ্যাজ আ মডেল তুমি অনেক ফ্যাশন শোতে কাজ করেছো, হেঁটেছো, এমন কোনো ফ্যাশন শোর এক্সপিরিয়েন্স কি তোমার আছে যেটা খুব অদ্ভুত বা উদ্ভট ছিল, এখন মনে পড়লে রিগ্রেট হয় বা হাসো? আমার কোনো কিছুতে রিগ্রেট হয় না, বাট আমি অনেক হাসি এখন মনে পড়লে। আমি নাম নিতে চাচ্ছি না, তবে এমন অনেক ঘটনা আছে। দুই একটা খুব শর্ট করে বললে, যেমন হচ্ছে আমাদের সমসাময়িক যখন আমি র্যাম্প করতাম, তখন দেখা যেত যে খুব একটা ডিজাইনার সে চাচ্ছে আমি ওই ড্রেসটা পরি, বাট ওই ড্রেসটা অনেক সুন্দর। সিনিয়র আশেপাশের মডেলরা দেখা যেত কামড়াকামড়ি লেগে যেত রীতিমতো, ওই ড্রেসটা ওকে দেওয়া যাবে না, ওকে দিলে আমি ফ্যাশন শো করবো না, আমি পড়ছি না, মানে এই জিনিসগুলো আমাকে ফেস করতে হয়। না, আমি পরবই না, আমি করবই না, উঠবই না, মানে তারপরে রীতিমতো যে ড্রেসটা তার শরীরে ঢুকছে না সেটাকে সেফটি পিন দিয়ে কষ্ট করে হলেও ওটার মধ্যে ঢুকে সে হাঁটবে, তাও সে ওটা পড়তে দিবে না। এটা খুব অদ্ভুত ব্যাপার আমার কাছে লেগেছে, এখন লেম বিষয়গুলো, এগুলো হাসির। এগুলো আসলেই হাসির। এটা পরবর্তীতে গিয়ে আমরা, আমাদের প্রত্যেকেই সময় তো এরকম ছিল, তো আমরা পরবর্তীতে গিয়ে আসলে রিয়ালাইজ করি যে তখন যে কষ্টটা পেয়েছি আসলে কষ্টটা পাওয়া উচিত হয়নি। তখন পেতাম, তখন ছোট তো, তখন মনে হতো শীত আমাকে পড়তে দিল না, মানে কষ্ট পেতাম বা মন খারাপ হতো, বাট এখন হাসি পায়। তুমি দেশের বাইরে কাজ করেছো, জি, তামিলনাড়ুতে কাজ করেছো এবং কলকাতায় কাজ করেছো। সেই যাত্রাটা তোমার কিভাবে শুরু হয়? কারণ মডেলরা নাকি অভিনেত্রী হতে পারে না। হ্যাঁ, এটা আমি অনেক শুনেছি। এটা একটা হচ্ছে, এটাও ধরো মিথ একটা। মডেলরা কখনো, ওদের কাজ হচ্ছে ক্যামেরার সামনে গিয়ে 1 2 3 এরকম পোজ দেওয়া, আর র্যাম্পেজে 3 বার তাকাবে, 5 সেকেন্ড পজ নেবে, সুন্দর করে বিড়ালের মতো হেঁটে চলে যাবে, ক্যাটওয়াক যেটাকে আমরা বলি থাকি। না, এটাই যদি হয়ে থাকতো তাহলে আজকে অনেক নাম আছে, আমি এত নামে না, যে হলিউডেও আছে, বলিউডেও আছে। আমি সিম্পলি বলিউড থেকেই বলি একটা নাম যেটা সবাই চিনবে, দীপিকা পাডুকোন মডেল ছিলেন। শি ওয়াজ আর র্যাম্প মডেল, র্যাম্প মডেলিং থেকে তারপর সে বিভিন্ন জায়গায় তার পোর্টফোলিও দেয়, রীতিমতো ফারাহ খানের অফিসের নিচে সে দাঁড়িয়ে থাকতেন তার পোর্টফোলিও নিয়ে। তখন তার এরকম আমরা এখন যেভাবে ওয়েবসাইট দিই ওরকম ছিল না, পোর্টফোলিও নিয়ে দাঁড়িয়ে থাকতেন, একদমই রীতিমতো এভাবে তিনি কাজ করেছেন। তিনি কি সাকসেসফুল অ্যাক্ট্রেস হননি? তো আমি আর বাইরে না, যে এরকম হলিউডেও অনেকে আছে যারা মডেল ছিলেন, মডেল থেকে তারা অভিনেত্রী হয়েছেন, বা ছেলেদের মধ্যে তো অনেকে আছেন যারা মডেল থেকে অভিনেতা হয়েছেন। তো এইটাও একটা মেথ, এটাকে ধরা যাবে না। তবে আমাদের দেশে যেটা হয়, আমরা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেই বলে এই কথাটা আমাদের সাথে খুব বাজেভাবে লেগে গেছে যে মডেলিং থেকে অ্যাক্টিং করা যায় না। কারণ আপনি যখন একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে আসবেন, এটা কিন্তু একটা লম্বা জার্নি, এটা একটা ধৈর্যের জার্নি।
আপনি ওই ধৈর্যটুকু ধরে না রাখতে পারলে যদি চলে যান, তখন মানুষ আপনাকে বলে ও ওই যে মডেলিং থেকে আসছে এই জন্য অ্যাক্টিংটা হয় নাই। এটা ভুল কথা। আমি যেটা করছি, যেমন আমি মডেলিং থেকে যখন অ্যাক্টিংয়ে আসি, ইট ওয়াজন্ট ইজি ফর মি। আমি প্রথমে কলকাতা বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার দিয়ে আমার অ্যাক্টিং ক্যারিয়ারের শুরু হয়, এবং ওখানে আমি একটা ছোট ক্যারেক্টার করেছিলাম। তারপরে দ্বিতীয় যে প্রজেক্টটা করি সেটাও আমি একটা মানে একটা চলচ্চিত্রে একটা ভাইটাল ক্যারেক্টার করি, সেটাও প্রধান চরিত্র না। তারপরে এমনও গেছে যে আমি একটা আমাদের বাংলাদেশের জ্যাজ মাল্টিমিডিয়া থেকে, যেখানে বিদ্যা সিনহা মিম এবং ওম ছিলেন ওই চলচ্চিত্রে পাষাণ, সেটার একটা আইটেম নাম্বারও আমি করেছি। কারণ আমি যতদিনে আইটেম নাম্বারে এসেছি ততদিনে অলরেডি শিলা কি জাওয়ানি, ক্যাটরিনা কাইফ করে ফেলেছেন। তো উনি দেখিয়ে ফেলেছেন যে মেইন স্ট্রিমের একজন একটা আইটেম নাম্বার করতে পারে না, তখন সেটা আইটেম নাম্বার হয় না, তখন সেটা টাইটেল ট্র্যাক হয়ে যায়। সো আমার মাথার মধ্যে ওইটাই ছিল, এবং ইন্ডিয়ান কোরিওগ্রাফাররা ছিল, আমি একটা আইটেম নাম্বারও করেছি। তো তারপরে আমার মাথায় তখন আসলো যে না, দ্যাট ইজ ইট। I have seen myself on the silver screen and I have seen potential, মানে আমি নিজের মধ্যে দেখতে পাচ্ছিলাম পোটেনশিয়াল, সেটা বাইরের কে দেখছে আই ডোন্ট গিভ আ ড্যাম, আমি দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আমি করতে পারবো। এবং তারপরেই আমি আসলে মেইন স্ট্রিমে কাজ করার জন্য, লিড কাজ করার জন্য আমি আমার মতো করে প্রিপেয়ার্ড হই, বাইরে চলে যাই, কাজ করি, দেশে আসি, কাজ করলাম, দ্যাটস ইট। তোমার যাত্রাটা খুবই সুন্দরভাবে শুরু হয়েছে বলে আমার মনে হচ্ছে, যেরকম তুমি বললে। এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি, তুমি তো সাউথ ইন্ডিয়াতে কাজ করেছো, সেটার কানেকশনস তুমি কিভাবে পেয়েছো এবং কিভাবে কাজটা করেছো? সেটার কানেকশনটা হচ্ছে, আমি আমার পোর্টফোলিও পাঠিয়েছিলাম মুম্বাইতে, আমি কলকাতাতেও পাঠাইনি। তো মুম্বাইতে একটা এজেন্সিতে যখন আপনার পোর্টফোলিও চলে যায়, এজেন্সি কিন্তু হাত বদল হতে থাকে, একটা জায়গায় পাঠালে 10টা জায়গায় অটোমেটিক চলে যায়। এবং অনেক জায়গায় যাওয়ার পরে একটা এজেন্সি থেকে আমার কাছে কল আসে, আপনার ফেসটা আমাদের পছন্দ হয়েছে, আপনার পোর্টফোলিও আমাদের পছন্দ হয়েছে, তো আমরা আপনাকে একটা মানে ডেমো পোর্টফোলিও পাঠাবো, এটা তো আপনি আমাদেরকে পাঠিয়েছেন, বাট আমাদের পোর্টফোলিওগুলো একটু ডিফারেন্ট হয়, তো আপনি কি ওই রকম করে প্রিপেয়ার করে আমাদেরকে একটা পোর্টফোলিও পাঠাতে পারবেন? দেন আই ওয়াজ লাইক ইয়া, পারবো। তো পোর্টফোলিও দেখে আমার তো মাথায় হাত, মানে এত শর্ট টাইমে আমি এরকম পোর্টফোলিও পাঠাতে পারবো। তো এই জায়গায় আমি অনেক অনেক কৃতজ্ঞ হচ্ছে আমাদের র্যাফের কাছে। আমি রফিক ভাইয়ের কাছে সরাসরি চলে যাই এবং রফিক ভাইকে বলি, রফিক ভাই আমি একটা পোর্টফোলিও করব, ডোন্ট আস্ক মি লাইক কাকে পাঠাচ্ছি, কেন পাঠাচ্ছি, কিছু না জিজ্ঞেস করে আমাকে কি 2 দিনের মধ্যে আপনি আমাকে একটা এরকম, আমি তাকে ডেমো দেখাই, পোর্টফোলিও করে দিতে পারবেন? ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো রফিক ভাই তো আসলে এত কাজ করে ফেলেছে, এত সিনিয়র মানুষ, ওনার তখন সময় নেই, এবং উনি আমার পোর্টফোলিও দেখেই বুঝতে পেরেছে এই মেয়েটা বাইরের জন্য এটা করতে চাচ্ছে। সো হি হেল্প মি আউট, সে আমার তাড়াতাড়ি করে পোর্টফোলিও এবং তাড়াতাড়ি করে গুছিয়ে দিল। আমি ওই পোর্টফোলিও পাঠাই, তারা পছন্দ করে। প্রথমে আমাদের ভিডিও কলে, আসলে কনফারেন্স কলে আমাদের কথা হয় বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে, আমি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা বলি। তারপরে আমি নিজের খরচেই ইন্ডিয়াতে যাই, অডিশন দেই, চলে আসি। অ্যান্ড অডিশন দেওয়ার 1 সপ্তাহ পরে মনে হয় আমাকে জানানো হয় যে আপনি সিলেক্টেড, আমরা আপনাকে সিলেক্ট করেছি। অ্যান্ড এটা আমার জন্য খুব অবিশ্বাস্যকর একটা মোমেন্ট ছিল, বিকজ আমি 3-4 বার জিজ্ঞেস করেছিলাম আর ইউ শিওর, মানে এটা কি কোনো প্র্যাঙ্ক হচ্ছে, আমার সাথে কি কোনো জোক করা হচ্ছে, আর লাইক কোন ক্যারেক্টারের জন্য? তা আমাকে বললো লিড ক্যারেক্টার। আমি বললাম আর ইউ শিওর? বললো হ্যাঁ। অ্যান্ড আই ওয়াজ লাইক হাউ মেনি লিডস আর দেয়ার? কারণ প্রথম অডিশন, একটা অডিশন, বাংলাদেশে যেখানে অডিশন দিতে 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 প্রচলিত কথায় জুতার তালু খসে গেছে, সেখানে বাইরে গিয়ে একটা লুক টেস্ট, একটা অডিশন আমি টিকে গেলাম। তো ওরা বললো না, দেয়ার ইজ অনলি 1 লিড অ্যান্ড আপনি সিলেক্টেড। অ্যান্ড এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ডেফিনেটলি ওটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যেটা অনেকের হয়তো ড্রিম থাকে কিন্তু আসলে হয়ে ওঠে না। তোমার ক্ষেত্রে হয়েছে, ইউ আর ভেরি লাকি আই মাস্ট সে। তোমার ওই সাউথ ইন্ডিয়ান যে মুভি, ওটার নাম কি ছিল, এবং সেখান থেকে একটা ফেমাস ডায়লগ যদি তোমাকে আমি বলি, তাহলে সেটা কি বলবে তুমি আমাকে বলো। এই মুহূর্তে মানে ফেমাস ডায়লগ তো ওখানে যখন নায়ক নায়িকাকে প্রপোজ করে, আমার ক্যারেক্টারের নাম ছিল চৈত্রা, আমার যে নায়ক তানিশ ফ্রেড্ডি, ওর ক্যারেক্টারের নাম ছিল শ্রীনু। শ্রীনু যখন চৈত্রা শ্রীনুকে যখন প্রপোজ করে, তখন তো সেটা হচ্ছে বলা যায় যে ফেমাস, মানে অডিয়েন্স সিটি দেওয়া ডায়লগ ছিল। এবং আমার চলচ্চিত্রের নাম হচ্ছে সাকালাকালা ওয়াল্লাবুডু, এটা তেলেগু ল্যাঙ্গুয়েজের একটা সিনেমা।
সাউথ ইন্ডিয়ায় তো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তামিল আছে, কানাডা আছে, মালায়ালাম আছে, আমি তেলেগু আছে। হ্যাঁ আমি তেলেগু ভাষায় সিনেমা করেছি। এবং ডায়লগ ডায়লগ এই মুহূর্তে আমার মনে পড়ছে, నేను నీకు ఏంటి సంబంధం, ఆయన నువ్వు గాలకు తిరుగుతావు, ఇప్పుడు ఎలా అంటావు నీకే తెలియదు। এটা মনে পড়লো আমার। তোমার সাথে আমার কি সম্পর্ক, যখন আমাকে অন্যরা নিয়ে যাচ্ছিল তখন তুমি কোথায় ছিলে, আমি রাগ করে আমার নায়ককে এটা বলছিলাম। অ্যান্ড এটার পরের একটা ডায়লগ হচ্ছে নেনু নেনু প্রেমিস্তুন্নানু, মানে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ এটা তুমি ঠিকই বুঝতে পারলা। তোমার ওই মুভিটার নাম যেটা বললে সেটার মানে কি বাংলায়? সাকালাকালা ভাল্লাবুডু মানে হচ্ছে অলরাউন্ডার, আ পারসন ক্যান, মানে সে সবকিছু করতে পারে, সে অলরাউন্ডার। কেমন এক্সপিরিয়েন্স ছিল ওখানকার এনভায়রনমেন্টের সাথে বাংলাদেশে যে কাজ করেছো চলচ্চিত্রে, তার ডিফারেন্সগুলো কি কি তোমার চোখে পড়েছে? ভাইয়া ডিফারেন্স বলতে গেলে আসলে আমাদের এই এপিসোড পার হয়ে যাবে, নেক্সট এপিসোড পার হয়ে যাবে, কারণ এত ডিফারেন্স আছে। বাট আমি বলবো যে মানি প্লেজ আ ভেরি বিগ রোল। যখন আপনার একটা সিনেমার বাজেট থাকবে 50 লাখ 60 লাখ টাকা আর একটা সিনেমার বাজেট থাকবে 10 কোটি টাকা, অটোমেটিক্যালি আপনি যে ফ্যাসিলিটিসগুলো চাচ্ছেন সেগুলো অটোমেটিক্যালি পাবেন, সো সুবিধাগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনি মানে কমপ্লেনও করতে পারবেন না, কম্পেয়ারও করতে পারবেন না, কারণ আমাদের ইন্ডাস্ট্রি অনেক ছোট, আমাদের বাজেট অনেক ছোট, আমরা চাইলেও ওই সুবিধাগুলো পাবো না যেগুলো আসলে বাইরের ইন্ডাস্ট্রি দিতে পারবে। এখানে আরেকটু অ্যাড করতে চাই আমি, আমাকে কেউ একজন বলেছিল, আমি নাম বলতে চাচ্ছি না স্ক্রিনে, শি ইজ ফ্রম ইন্ডিয়া। জি। তো আমাকে বলেছিল যে তোমরা তোমাদের দেশের মুভি নিয়ে কমপ্লেন করো কেন, আমাদের দেশের যে মুভিতে গানগুলো হয় সেখানে এক্সট্রারা যে পেছনে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা নাচের ক্ষেত্রে, তাদের যে কস্টিউমের বাজেট সেটা দিয়ে তোমাদের দেশে একটা পুরো মুভি হয়ে যায়। আমাদের আসলে বাজেট স্বল্পতার কথা তারা বুঝিয়েছেন। তোমাদের তো থ্যাঙ্কফুল হওয়া উচিত যে এত কম বাজেটে তোমাদের দেশের অ্যাক্টর অ্যাক্ট্রেসেসরা এত সুন্দর আউটপুট তোমাদেরকে দেয় যে তোমরা হলে গিয়ে সুন্দর সুন্দর ছবি দেখতে পারো। না আমরা কিন্তু আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা অনেক পরিশ্রম করে, আই মাস্ট সে। আমাদের কোনো শিফট বলে কিছু নাই, বাইরে কাজ করতে গিয়ে দেখেছে সান টু সান, মানে সান টু সান। এবং যদি রাতে শিফট থাকে আলাদা করে পেমেন্ট করতে হবে, এবং রাতে শিফট থাকলে এটা আগের দিন জানিয়ে দেওয়া হয়, প্রপার ব্যবস্থা নেওয়া হয়। আর আমাদের দেশে আল্লাহর নাম নিয়ে আমরা ভোর 6টায় শুরু করি, পরের দিন ভোর 6টা হয়ে যায়, কাজই শেষ হয় না। সেক্ষেত্রে একজন আর্টিস্ট তো তার সর্বস্ব দিয়ে কাজ করে। এখন ওই যে বললাম আমাদের তো জায়গাটা, ইন্ডাস্ট্রিটা অনেক ছোট, বাজেট অনেক বড় রোল প্লে করছে, তো সেই জায়গা থেকে আসলে হতাশা হওয়ার কিছু নেই। আমি বলবো যে এখন ধীরে ধীরে বাজেট বাড়ছে, কাজের কিন্তু আপনি কোয়ালিটি দেখেন, কোয়ালিটিও অনেক ভালো হচ্ছে। এবং আমাদের দেশের অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে হ্যাটস অফ, স্যালুট, খুব ভালো কাজ করছি আমরা, এবং খুব ভালো ডেডিকেশনের সাথে কাজ করছি। আমাদের শুধু বাজেট স্বল্পতা, যেটা বাইরের আপনার যেই বলে থাকুক না কেন উনি সঠিক বলেছেন, ওনাকে এখানে আনলে উনি কিছুই বানাইতে পারতো না, আমরা সেখানে মুভি বানিয়ে রিলিজ করে দিচ্ছি। সো অফকোর্স আই এম প্রাউড অফ মাই ইন্ডাস্ট্রি, আই এম প্রাউড অফ মাই পিপল যারা এখানে কাজ করছে। অ্যাবসলিউটলি সেম আমিও। তোমাকে যদি এখন আমি প্রশ্ন করি 3 জন অভিনেত্রীর নামে, যে তারা যদি অভিনেত্রী না হতেন তাহলে তারা কি হতেন? আই ডোন্ট নো আমি কতটুকু ভালো বলতে পারবো। তুমি বলতে পারবে কারণ তুমি খুব চেষ্টা করো কোনো কিছু একটা বললে সেটার উত্তর দেওয়ার এবং সঠিক উত্তর দেওয়ার। সুনায়রা বিনতে কামাল। সুনায়রা অভিনেত্রী না হলে কি হতে পারতো? সুনায়রা খুবই ভালো কোরিওগ্রাফি করে, কারণ আমি নিজে ওর হাতে কোরিওগ্রাফড হয়েছি এক্সট্রেসির একটা শুটে। ও খুবই ভালো, ওর মানে কোরিওগ্রাফি সেন্স খুব ভালো, ও খুব ভালো স্টাইলিং করতে পারে। সো ও যদি অভিনেত্রী না হতো, ও আগে যেটা ছিল আমি বলবো না মডেলের চেয়েও ভালো, খুব ভালো কোরিওগ্রাফি মানে কোরিওগ্রাফার হতে পারতো। সাদিয়া আয়মান। সাদিয়া আয়মান খুব ভালো করে কথা বলে আমার কাছে মনে হয়, আবার খুব ভালো ম্যানেজমেন্টও, আমার কাছে মনে হয় খুব ভালো টিচার হতে পারতো। তানজিন তিশা। এটা একটু টাফ, কারণ হচ্ছে তিশা ভালো অভিনেত্রী, আমার মনে হয় তিশা বিজনেস করতে পারতো ভালো। হ্যাঁ, যে কোনো ব্যবসা, আমি ব্যবসাটা উল্লেখ না করি, বাট আমার কাছে মনে হয় ভালো ব্যবসা করতে পারবে, কারণ হচ্ছে ব্যবসা করার যে দাও প্যাচ বা এটা ওর মধ্যে ভালো আছে, ও করতে পারবে। এখন যদি আমি অভিনেতাদের কথা বলি, সেম কোশ্চেন, ধরো মনে হয় পারবো না। পারবে তুমি। সিয়াম।
ও মাই গড, সিয়ামকে আমি অভিনয়ের বাইরে অন্য কিছুতে ফেলতেই চাইবো না, কারণ আমাদের বাংলাদেশে একজন অভিনেতা যে এত সাবলীল, এত অমায়িক, তার মধ্যে গুড লুকিং চার্মটাও আছে, তার মধ্যে অভিনয়ের স্কিলটা একদম ভরে ভরে আছে, এবং যে অনেক বেশি অমায়িক। আমি ওকে অভিনয়ের বাইরে অন্য কোনো জায়গায় নিতে চাই না, অভিনয়ই করুক। না, উনি অভিনয় করুক। এখন তুমি আরিফিন শুভর কথা বলো, উনি যদি অভিনেতা না হতেন তাহলে কি হতেন? সিঙ্গার। শুভ ভাইয়া অনেক ভালো গান গায়, মানে আমি একবার একটা মানে এজেন্সিতে গিয়েছিলাম অডিশন দেওয়ার জন্য, সো ওখানে কিছুক্ষণ সময় আমি স্পেন্ড করছিলাম, আরিফিন শুভ ওখানে আসলেন এবং উনি এত সুন্দর গান গাইলেন, আমি জাস্ট এভাবে করে তাকিয়েছিলাম, মানে ও মাই গড, মানে সিঙ্গার। জিয়াউল ফারুক অপূর্ব। অপূর্ব ভাইকে আমার অনেক পছন্দ, মানে অভিনয়ের দিক থেকে অনেক পছন্দ। উনি যদি অভিনেতা না হতেন, আমার কাছে মনে হয় আমি ওনার অন্য আর্ট সাইডগুলো আসলে খুব ভালো করে দেখিনি, আমি বলতে পারছি না যে উনি স্পোর্টসে ভালো কিনা বা রান্নায় ভালো কিনা, আমি ওনার অভিনয়টাই দেখেছি। উনি অনেক ভালো স্টাইল আইকন হতে পারতেন, বাংলাদেশে অনেক বড় মডেল হতে পারতেন আইকন মনে হয় এখনো। হ্যাঁ, সেটাই আমি বলছি যে আমি অন্য জায়গাটা আসলে বলতে পারছি না। অপূর্ব ভাইয়াকে বলবো যে হ্যাঁ, উনি অনেক হয়তো বা সুপার মডেল হতে পারতেন, হ্যাঁ, অভিনয়ের জায়গা না থাকলে। রাইট। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি, প্রশ্ন কিন্তু বাড়ছে আস্তে আস্তে, যদি ফ্যাশন ইন্ডাস্ট্রির 3 জনের কথা আমি বলি, 3 জনকে তোমার র্যাঙ্ক করতে হবে কোরিওগ্রাফার হিসাবে, জি জি, মার্ক করবে। জি। সঞ্জিদা হক আরিফিন লুনা, জি। আজরা মাহমুদ, বুলবুল টুম্পা। লুনা আপুর শো আমি একটা বা দুটো করেছি, আমি তেমন পাইনি। বুলবুল টুম্পা ওয়াজ মাই মেন্টর, আমি তার কাজও করেছি। আর আজরা আপু 10 on 10, তার উপরে আমি আসলে আপাতত আপনি যে 3টা নাম বললেন আমি তার উপরে আর কাউকে দেখতে পাই না। সো অফকোর্স আজরা মাহমুদ ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ডের মধ্যে আমি অনেক বেশি কনফিউজ। যদি কোরিওগ্রাফি বেস হয়, আমি যেহেতু লুনাপুর আমার আসলে কাজ দেখাও হয়নি, করাও হয়নি, আমি ওনাকে থার্ডে রাখছি, সেকেন্ডে আমি বুলবুল টুম্পাকে রাখছি, ফার্স্ট আজরা মাহমুদ। ওকে, সেখানে তোমার নামটা কেন বললা না? আমার শোতে আমি আমার নাম বলে আমার প্রশংসা নিতে চাচ্ছি না। ও ওয়াও, ওকে ওকে, গুড ওয়ান। তোমাকে আমি আরো কিছু প্রশ্ন করব, তার আগে আমাদের একটা ছোট্ট সেগমেন্ট আছে, ফান সেগমেন্ট। ইয়া শিওর। আমি তোমাকে 3টা ডায়লগ বলছি, তুমি তোমার মতো করে আমাকে ডেলিভারি দিবে। যে কোনো একটা ডায়লগ ডেলিভারি দিবে না? তিনটাই দিব? কেন? 3টা আমি তোমাকে জাস্ট বলবো, আমি আমার মতো করে পড়ে যাব, তুমি আমাকে ওটাকে সুন্দর করে অভিনয় করে বলে, মানে অভিনয় হাত পা নাড়িয়ে বলতে হবে না, জাস্ট ডায়লগের মতো করে বলে তুমি আমাকে বলবে। তোমাদের মতো। তুমি তো হাসতেছো, আমি কিভাবে বলবো? বলছি সামথিং ভেরি ফানি। তোমাদের মতো গরিব ফকিরদের জন্য সকাল 8টা অনেক বেলা, আমাদের মতো ধনী লোকের জন্য এখন মাত্র ভোর রাত। এটা কে বলছে? এটা একটা ডায়লগ। আচ্ছা, তোমাদের মতো গরিব ফকিরদের জন্য সকাল 8টা অনেক বেলা, আমাদের মতো ধনী লোকের জন্য এখন মাত্র ভোর রাত। এখন মাত্র ভোর রাত। ওকে, যাই হ্যাঁ যাই। তোমাদের মতো গরিব ফকিরদের জন্য সকাল 8টা অনেক বেলা, আমাদের মতো ধনীদের জন্য এটা কেবল ভোর রাত। एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू। সি, আমি দীপিকাকে নিয়ে কথা বললাম, তুমি দীপিকার ডায়লগই দিয়ে দিলে। ছিল আমি পারবোই না কোনো মতে দীপিকাকে। I'll try. एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू। বাবা, এরপরেরটা না ভুলে গেছি আমি। এতটুকুই লেখা ছিল। সামথিং ईश्वर का आशीर्वाद होता है, সামথিং অনেক বড় এই ডায়লগটা। এখন আরেকটা বাংলা বলি। বলো, কিছু একটা পচা বাবা। ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। শয়তান বলো, দরকার নাই তোর মন দেহ চাইতে। এটা বলতে হবে? দুটো তো বললামই, ছেড়ে দাও না। না, এটা বলে দে। এটা একটু সিরিয়াস মোডে বলবো না, একটু ফানি মোডে বলো আর কি। আগের দিনের বাংলা সিনেমা নায়িকারা যেরকম করে বলতো না, ওটা তো ন্যাকামি ছিল। সরি বাট একটু ওভার অ্যাক্টিং ছিল। আগে সে ছিল এটা হতো, ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। কিন্তু মনটা কেউ চাইতো না, কিন্তু দেহই চাইতো।
আমি তোমাকে সেটাই বললাম যে নো অফেন্স টু এনিওয়ান, আমি জাস্ট বললাম আর কি, তখন সিনেমার সিকোয়েন্স অনুযায়ী বললাম। সেটাই বললাম, আমি যদি ভিলেন হতাম আমি ডেফিনেটলি বলতাম দরকার নাই তোর মন দেহটাই দে। এই ডায়লগটার সাথে আমি যদি এখন একটু অ্যাড করে কোয়েশ্চেন করি, আর করো না, কোয়েশ্চেন ইজ দ্য কোয়েশ্চেন, বলো। মিডিয়াতে কাজ করতে হলে মডেলিং এর ক্ষেত্রে, বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে কাস্টিং কাউচের সম্মুখীন হতে হয়। এইটা তো আমি জাস্ট বলবো যে আমি যখন সাউথ ইন্ডিয়াতে মুভি করলাম আমি কাউকে জানাইনি, অটোমেটিক ওখান থেকে যখন ছবি টবি আপলোড হওয়া শুরু করলো, বাংলাদেশ থেকে জানতে পারলো, আমি যখন মানে কেম ব্যাক আমাকে সবাই বললো কিভাবে পাইলা, কেমনে হইছে, কাস্টিং কাউজিং ছিল না, ডিরেক্টরের সাথে নিশ্চয়ই, প্রোডিউসারের সাথে তো অফকোর্স। তো এইটা হচ্ছে বিষয়টা হচ্ছে কি, আপনি যখন নিজে কিছু করতে পারবেন না তখন আপনার মাথায়, আপনি ওই যে বললাম আপনার বেড়ে ওঠা এবং আপনার মস্তিষ্কে আপনার চিন্তাধারার জায়গাটা ওই অতটুকুই, আপনি এর বাইরে দুনিয়া দেখেন নাই, জানতেও চান না, এই জন্য আপনি মনে করেন যে এইটা ছাড়া কাজ সম্ভব না। হ্যাঁ, এখানে আমি বলবো শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও ভালো লাগা, ভালোবাসা, কাজ করতে গিয়ে একটা রিলেশন ক্রিয়েট হওয়া, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। এবং অনেক কাজের জায়গায় আপনাকে অফার করা হবে সরাসরি, আবার ইনডাইরেক্টলি অফার করা হবে। কেউ কাউকে রেপ করে না এখানে, কেউ কাউকে জোর করে না, কেউ আপনাকে জোর করবে না। আপনাকে প্রপোজাল দেওয়া হতেই পারে, ধরেন আপনাকে প্রপোজাল দেওয়া হলো আমার অনেক বড় একটা প্রজেক্ট আছে, আর বিশেষ করে এই জায়গাটা নষ্ট করার পেছনে মানে বা এই কথাটা আসার জন্য আসলে কিছু মানুষও দায়ী। সেটা কিভাবে, ধরেন আমাকে আজকে একটা কাজের জন্য অফার করা হয়েছে, সো আমি আমার মতো করে কথা বললাম, টাকা পয়সা চাইলাম, আর একজন নায়িকা আছেন যিনি তার অর্ধেকে টাকা কাজ করতে চান, এবং আরও একজন হয়তো বা আছেন যিনি টাকাই চান না, উনি চান ওনাকে যেন স্ক্রিনে দেখা যায় এবং সেটার জন্য উনি সব কিছু করতে রাজি। এখন সেই প্রডিউসারটা বা সেই ডিরেক্টরটা যদি আপনাকে এসে এই অফারটা দেয় তাহলে তো সে ভুল কিছু করছে না, কারণ তার কাছে অলরেডি আরও দুইজনের অফার আছে, ভাই টাকা লাগবে না, ভাই আমি আরও এক্সট্রা কিছু আপনাকে দিব, আমাকে নেন তারপরও কাজে। একটা সিলভার স্ক্রিনে নিজেকে দেখার জন্য, বা এখন ওটা বাদ দেন, সামান্য ইউটিউবের নাটকে নিজেকে দেখার জন্য টাকা পয়সা নিচ্ছে না, জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে, মানে অভিনয়ের জায়গাটাকে সম্পর্কে জড়িয়ে সম্পর্কের মাধ্যমে কাজে এসে, তো এটা ভুল না, এটা সঠিক। কিন্তু এইটা ভুল যে কাস্টিং কাউজিং ছাড়া কাজই হয় না, এটা অ্যাবসলিউটলি রং। আপনার কাজ হচ্ছে, এখন একজন মানুষ যদি কারো কাছ থেকে একটু এক্সট্রা সুবিধা পায় সে তো সেই জায়গায় যাবে, সেই জায়গায় কাজ করবে, এবং সেটা তো তার দোষ না, সেটা তো দুইজনের সম্মতিতেই করা হচ্ছে, এবং সেটাই আপনি পার্টিসিপেট করছেন কিনা ইটস আপ টু ইউ। ওয়েন ইউ আর সেইং নো মিন্স আপনি করছেন না, আপনার হ্যাঁ হচ্ছে না, বাট এটা পুরোটাই ভুল যে আপনি শুধু মানে কাস্টিং কাউজিং ছাড়া কাজই হয় না, এটা ভুল, একদমই ভুল। আপনি কাজ পাচ্ছেন না কারণ আপনি কাস্টিং কাউচের পার্ট হতে পারছেন না, মানে এইটা কিছুটা সত্য যে আপনি কাস্টিং কাউজিং বলবো না, আপনি হয়তো বা আপনার ডিরেক্টর আপনাকে যেভাবে চাচ্ছে, প্রোডিউসার আপনাকে যেভাবে চাচ্ছে, আপনি সেভাবে তাদেরকে খুশি করতে পারছেন না দেখে তারা অন্য কাউকে নিয়ে কাজ করছে, কিন্তু এটা আপনার দোষ না, আপনি এটাকে নিয়ে স্যাড ফিল করে বাসায় বসে থাকেন না এবং আপনি মনে করেন না এই ইন্ডাস্ট্রিতে আপনার জায়গা নাই। এটা ওই ডিরেক্টর আরও 10 জন আর্টিস্টের সাথে মিশছে, যেই 10 জন তাকে ওই কমফর্টটা দিয়েছে যে ভাই আসেন, আমি আছি রেডি, আপনি আমাকে নেন, আমি কাজ করি, এবং সেখানে আপনার মন খারাপ করার কিছু নাই। ইট ডাজেন্ট মিন যে আপনি তার কথায় সম্মতি দেন নাই দেখে আপনাকে নেয় নাই, না, আরও 10 জন আছে যারা আসলে লেম, যারা ইন্ডাস্ট্রিকে নষ্ট করতেছে, তাদের জন্য আপনার কাজটা কমে যাচ্ছে। কিন্তু তারাই 2 দিন পরে, কয়দিন ফাইজলামি করা যায়, 2 দিন পরে তারা থাকবে না, তখন রিয়েল আর্টিস্ট যখন লাগবে তখন আপনার কাছে আসবে। সো একটু ধৈর্য ধরেন, ঠিক হয়ে যাবে। ভেরি ওয়েল সেড, আই মাস্ট সে। তোমাকে আমি যদি এখন প্রশ্ন করি, তুমি এত বছর যাবত কাজ করছো, এই জার্নিতে পথ চলায় তোমার বন্ধু হিসাবে যে কয়েকজনকে পেয়েছো তাদের মধ্যে 2-3 জনের নাম যদি বলতে বলা হয় তো তুমি কাদের নাম নিতে চাইবে এবং কেন? আমি একদমই চোখ বন্ধ করে আমি 3-4টা নাম বলে ফেলতে পারবো। তার মধ্যে ডেফিনেটলি আজরা আপুর সাথে আমার কাজ অনেক কম করা হয়েছে, কিন্তু উনি আমাকে কিছু অ্যাডভাইস দিয়েছে, যে অ্যাডভাইসগুলো আমার পরবর্তী সময়ে অনেক কাজে লেগেছে। ইনফ্যাক্ট লাস্ট 3-4 ইয়ার্স আমাদের দেখা হয়নি, আমি কোভিডে ব্যাক করার পর থেকে তার সাথে আমার দেখা হয় না, কোনো প্রোগ্রামে আমরা আগে পরে যাই হয়তো বা দেখা হয় না, তো ওভার দ্য ফোন বা
মেসেঞ্জারের মাধ্যমে সে আমার খোঁজ খবর রাখে, আমার আম্মু অসুস্থ দেখলে সে জিজ্ঞেস করে। সো তার কিছু সাজেশন আমার লাইফে অনেক কাজে দিয়েছে, কিছু স্পেসিফিক একদম কিছু কথা কাজে লেগেছে। এক, দ্বিতীয়ত তোমার নামটা আমাকে বলতেই হবে, এটা আমি আসলে এই প্রোগ্রামে আছি দেখে, তুমি আমার সামনে আছো দেখে নয়, সরি এভাবে নেওয়া যাবে না। তুমি আমাকে বরাবরই প্রতিটা জায়গায় হেল্প করেছো যেখানে নিডেড ছিলাম আমি, যেখানে আমি অন্য কাউকে পাইনি। আমি তোমাকে একটা কল করেছি এবং তুমি জানো ফয়সাল ভাইয়া, এটা তো আসলে মিডিয়ার জন্য আমি তোমাকে মমি ডাকি, কারণ তুমি একটা মাদার ফিগারের মতো আমাকে আগলে রেখেছো। আমি তোমাকে একটা কল করি যে আমার এই প্রবলেমটা, তুমি তোমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করো যে এটাকে কিভাবে ঠিক করে মেঘলাকে একটু কমফর্ট দেওয়া যায়। সো আমি তোমার কাছ থেকে অনেক হেল্প পেয়েছি। ওটা আমি আমার ভালোবাসার জায়গা থেকে করি, মিডিয়ার মাধ্যমে তোমাকে মিডিয়ার মাধ্যমে অফ কোর্স ভালোবাসা থেকে, বাট এটা না বললেই নয়। এটা তোমার কাছে হেল্পগুলো কিন্তু আমি পার্সোনাল হেল্পও চাই না, তোমার কাছে আমি মিডিয়া রিলেটেডই হেল্প চাই। আমি আমার কোনো একটা স্পন্সর লাগবে, এটা তো আমার মিডিয়ার হেল্প, সো আমি কেন বলবো না তুমি আমাকে হেল্প করছো না। তো ওকে। অ্যান্ড আর একটা নাম যেটা না বললে নয়, সেটা হচ্ছে রফিক ভাই। রফিক ভাই আমাকে ওই সময়ে আমার ফটোশ্যুট করে দিয়েছে বা আমাকে হেল্প করেছে যে সময়গুলোতে হয়তোবা আমার কাছে অত টাকা নেই যে আমি তাকে দিয়ে পোর্টফোলিও করাতে পারবো, হয়তোবা তার কাছে এত কাজ যে সে আমাকে সময় দিতে পারবে না, তারপরও সে আমাকে সময় দিয়েছে। তো এই জায়গাগুলোতে আমি অবশ্যই তোমাদের নাম নিব। এখন যে নামটা আমি নিতে পারি, আমি যখন মুভি ইন্ডাস্ট্রিতে এসেছি, আমি শুধু বাংলাদেশেই নিলাম, বাইরের নেওয়ার দরকার নেই। মুভি ইন্ডাস্ট্রিতে আসার পরে আমি বলবো ইমপ্রেসে আমি অবশ্যই সাগর ভাইয়া, হাসান ভাইয়া, আমার যে ডিরেক্টর ছিলেন সাইফুল ইসলাম মান্নু ভাই এবং তার যে ওয়াইফ শান্তু ভাবি, এরা দে বিকেম আ ফ্যামিলি টু মি। আমার কোনো প্রবলেম হলে, আমার কোনো কিছুতে আমি যদি একটু কনফিউজ থাকি অভিনয়ের জায়গায় বা কী করতে হবে, আমি না ডিরেক্ট তাদেরকে কল দিতে পারি, আমার ওই অ্যাক্সেসটা আছে, তারা দিয়ে ফেলেছে। আমি সরাসরি চ্যানেলে চলে যাই, আমি ভাইয়াদের সাথে একটু বসি, একটু কথা বলি যে ভাইয়া এটা করলে কেমন হয়, ওটা করবো কিনা, করা ঠিক কিনা। ভাবিরা তো আমেরিকাতে থাকে, তো তাদেরকে আমি দেখা যায় রাত নিয়ে দিন নিয়ে আমি ফোন দিয়ে বলি আমার না এটা কি করবো। তো এমনও হয়েছে 2টা খুব বাজে স্ক্রিপ্ট আমার সামনে এসেছিল এবং আই ওয়াজ ভেরি কনফিউজ, কজ রেমুনারেশন অনেক বেশি ছিল। তখন সবারই তো টাকা পয়সা লাগে চলতে গেলে। তো আমি একবার চিন্তা করেছিলাম কয়টা সিনেমা হলে মুক্তি পায়, করি না, টাকাটা নেই না, একবার আসে শয়তানি বুদ্ধি তো আসে, সবারই আসে। আমি মানে সাথে সাথে মান্নু ভাইয়াকে ফোন করে আমি না বলেই ফেলছি, মান্নু ভাইয়া এই হচ্ছে ডিরেক্টর, এই হচ্ছে স্ক্রিপ্ট, এই হচ্ছে নায়ক, আমি কি করব। আমাকে জাস্ট বলো খবরদার, দরকার নাই, করো না। তো এই জায়গাগুলোই তারা আমাকে হেল্প করেছে এবং আমি আসলেই তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। মানে আমি প্রতিটা স্টেপ ওয়াইজ আমি সবার হেল্প পেয়েছি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর করে কৃতজ্ঞতা স্বীকার করছো সবার ব্যাপারে, সবার সম্পর্কে, যেটা অনেকেই হয়তো উপকারটা পাওয়া হয়ে গেলে বা হেল্পটা হয়ে গেলে বা বিপদটা উতরে গেলে মনে রাখে না। না 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 না, এটা মনে রাখতেই হবে। আপনি আপনার রুট ভুলে গেলে ইউ ক্যান নট গো এনিওয়্যার। হয়তো তার জন্যই তোমার পথ চলাটা আজকে এত দূর এসেছে নিজের চেষ্টায়। ইনশাআল্লাহ আরো জানা যায়। ইনশাআল্লাহ। আমরা আমাদের পরবর্তী সেগমেন্ট র‍্যাপিড ফায়ারে যেতে চাই। ও গড, আরো সেগমেন্ট আছে? সেগমেন্ট আছে, এটা মনে হয় এটা পরে আরেকটা সেগমেন্ট আছে আর কি, তারপর শেষ। যাব শুরু করতে? হ্যাঁ অফ কোর্স। তাহলে আমরা আমাদের র‍্যাপিড ফায়ার শুরু করছি। ওকে। আর্লি মর্নিং শুট অর লেট নাইট শুট? আর্লি মর্নিং, আই এম আ মর্নিং বার্ড। ডে শুট অর নাইট শুট? বোথ। হিলস অর স্নিকার্স? স্নিকার্স। ফুল গ্ল্যাম লুক অর নো মেকআপ লুক? নো মেকআপ লুক। নোজ পিন অর ইয়াররিংস? আমার নাকটা যেহেতু পিয়ার্সিং করা নেই, সো ইয়াররিংস। ওয়াকিং সোলো অর আ গ্রুপ কোরিওগ্রাফি? ওয়াকিং সোলো। ম্যাগাজিন কভার অর রানওয়ে ওপেনিং? ম্যাগাজিন কভার। যদি কোনো সুপার পাওয়ার তোমাকে দেয়া হয় তাহলে সেটা কি নিবে এবং কেন? সো আই ওয়ান্ট টু রিড পিপলস মাইন্ড। সো আমি এমন একটা পাওয়ার চাই যেন আমি সামনে অপোজিটে যে বসে আছে সে কি চিন্তা করছে আমি সেটা পড়তে চাই। অ্যান্ড আরও একটা পাওয়ার চাই, যদি কোনোভাবে অতীতে ফিরে যাওয়া যেত, এমন কোনো একটা পাওয়ার পেতাম যে আমি স্পেসিফিক একটা ডেটে ফিরে যেতে পারতাম, তাহলে আমি সেই ডেটে ফিরে যেতে চাই। সো এই দুটো পাওয়ারই আমি চাই। আমি মানুষের মাইন্ড পড়তে চাই, এই সুপার পাওয়ারটা আই উইশ আমি পেতাম, বা একটা স্পেসিফিক ডেটে আমি অতীতে ট্রাভেল করতে পারবো। টাইম ট্রাভেলিং যদি করা যেত আমি করতাম। তোমাকে যদি একদিনের জন্য যে কোনো একজনের লাইফ লিড করতে বলা হয় বা দেয়া হয়, তুমি কার লাইফ লিড করবে এবং কেন? ও গড, এটা তো মেল হয়ে যাবে। ওকে, লেট মি থিঙ্ক অ্যাবাউট ফিমেল ওয়ান।
ফিমেলই ধরো। না, মেল হলে আমি একবারে বলে ফেলতাম যে আমি শাহরুখ খানের লাইফ লিডটা করতে চাই ফর আ ডে। আই ওয়ান্ট টু বি শাহরুখ খান, আই ওয়ান্ট টু লাইক লিভ হিজ লিভ লাইক আ বাদশা। ইয়া ট্রাস্ট মি, বাট ইফ নট দেন আমার খুব পছন্দের অড্রে হ্যাপবার্ন, আমি ওনার লাইফ লিডটা করতে চাই। আমি একদিনের জন্য অড্রে হ্যাপবার্ন হয়ে সব জায়গায় যেতে চাই। ওকে, খুব ভালো লাগলো তোমার চয়েসেসগুলো শুনে। কোনো ইন্টারন্যাশনাল ডিজাইনারের ফ্যাশন শোতে অ্যাজ আ শো স্টপার যদি তোমাকে হাঁটতে বলা হয়, তুমি কার শোতে হাঁটতে চাইবে? দুইজন। প্রথমত হচ্ছে সাব্বাসাচি, নো ডাউট। আমি সাব্বাসাচি খুবই পছন্দ করি, 100% সাব্বাসাচি মুখার্জি। অ্যান্ড উনিও নেই, বাট কোকো শ্যানেল আমার ইচ্ছে ছিল। হ্যাঁ, রেইনি ডে অর সানি ডে? মেঘলা, রেইনি ডে। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি তিনজন মানুষের নামে, তাদেরকে তুমি কি দিবে, তাদের কাছ থেকে তুমি কি নিবে? শাবনাজ, সাদিয়া, ইমি। ইমি আপুর কাছ থেকে ওনার হেয়ার, মাই গড, আই এম অবসেসড উইথ কার্ল হেয়ার। আমার যদিও খুব ন্যাচারাল হেয়ার, মানে খুব স্ট্রেট হেয়ার, আমি শাওয়ার নেওয়ার পরে কিচ্ছু করা লাগে না, আমার চুলটা রিবন্ডিংয়ের মতো স্ট্রেট হয়ে থাকে, আর আমি জোর করে করে এটাকে কার্ল করি। এবং ইমি আপুকে আমি ইমি আপু চিনি, মানে মডেলিংয়ে আসার আগে একটা মডেলে আমি চিনতাম, সেটা হচ্ছে এই রকম চুল, মানে এত সুন্দর হেয়ার, আমি ওনার চুলটা নিতে চাই। আর ওনাকে তুমি কি দিতে চাও? ইমি আপুকে আসলে দেওয়ার মতো কিছু নেই। হ্যাঁ, ভালো রেসপেক্ট, ভালোবাসা। হ্যাঁ, সাদিয়া ইসলাম মৌ। ও মাই গড, ওনার কাছ থেকে নেওয়ার তো অনেক কিছু আছে। ওনার কাছ থেকে এই যে এত সুন্দর করে উনি নিজেকে এখন পর্যন্ত ডিভা হিসেবে রেখেছেন, আমি এই কোয়ালিটিটা নিতে চাই। এবং উনি এত সুন্দর কথা বলে, মিষ্টি, আমি ওনার ওই কথাটা নিতে চাই। উনি এত সুন্দর দেখতে, পারলে আমি ওটাও নিয়ে নিতাম। মানে নেয়ার তো অনেক কিছু আছে ওনার কাছ থেকে। হ্যাঁ, দেওয়ার মতো কিছুই নেই। মানে আমার মতো মানুষ আমার মনে হয় না, আপুকে আমি অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা ছাড়া কিছুই দিতে পারবো না। বুলবুল চুম্পা, উনি আমার মেন্টর ছিলেন। ওনার কাছ থেকে নেয়ার মতো কি নিব? ওনার কাছ থেকে আমি ওনার কাছ থেকে উনি খুব মানুষকে ম্যানেজ করতে পারে, আমি ওনার কাছ থেকে এই ম্যানেজ করার কোয়ালিটিটা নিতে চাই। এবং কি দিতে চাই, আমার মনে হয় আমি ওনাকে আরেকটু নিজের লাইফটাকে আরেকটু, মানে পার্সোনালি একদমই নিজের জীবনটাকে গোছানোর একটা অ্যাডভাইস দিতে চাই, যেন উনি নিজের লাইফটাকে গুছিয়ে, গোছানো বলতে আমরা মানে যেটাকে বুঝি যে আমি চাই যে উনি বিয়ে করুক, একদমই ওপেনলি আমি চাই উনি ওনার লাইফটাকে গুছিয়ে বিয়ে একদম না। স্যাটেল বলতে আমার কাছে স্যাটেলের ডেফিনেশন ইজ ভেরি ডিফারেন্ট। আই এম আর্নিং মানি, আই ক্যান রেন্ট মাই ওন হাউস, আই ক্যান অ্যাফোর্ড মাই ওন কার, আমি চলাফেরা করতে পারছি। আমার কাছে স্যাটেল বলতে এটাই বোঝা যায়। বিয়ে মানে স্যাটেল আমি ওটা মানি না। বাট আমার কাছে বুলবুল টুম্পা ম্যামকে একটাই কথা হচ্ছে, অনেক তো হলো সিঙ্গেল লাইফ, আর কতদিন, ইউ শুড গেট ম্যারিড সুন। এটি আমার তাকে মানে পরামর্শ দেয়া। তোমার এই এপিসোডটা আমি ওনাকে ট্যাগ করব। ওয়াক লাইক আ কুইন বললে সবচেয়ে আগে কোন মডেলের কথা তোমার মাথায় আসে? ইমি আপু। ইমি, ওয়াক লাইক আ কুইন। যদি তোমাকে অ্যাডভাইস করতে বলা হয়, দুইজন নায়িকার নাম যদি আমি বলি, তাহলে তুমি তাদেরকে কি অ্যাডভাইস করবে এবং কেন? অপু বিশ্বাস, উনি আমার অনেক সিনিয়র, ওনার সাথে আমার আসলে কখনোই কোনো কাজ হয়নি, কখনোই কোনো দেখা হয়নি, কিন্তু আসলে মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যত যাই দেখেছি, আমার কাছে মনে হয় যে একটা মানুষ যারা, মানে আমার না আসলে এই টপিকটা নিয়ে কথাই বলতে ইচ্ছা করে না, তাও বলছি যেহেতু আপনি প্রশ্ন করেছেন। একটা মানুষ যে আপনাদেরকে শ্রদ্ধা করছে না, যে আপনাদেরকে ছেড়ে রেখে অন্য কোথাও চলে যাচ্ছে, প্লিজ তাকে নিয়ে আর কথাও বলেন না, তাকে জাস্ট বাদ দিয়ে দেন। এটাই আমার তাকে দেওয়া সাজেশন হবে। মাহিয়া মাহি। মাহিয়া মাহি আমার দেখা বাংলাদেশে খুব সুন্দর একজন অভিনেত্রী ছিলেন, আনডাউটেডলি সুন্দর একজন অভিনেত্রী ছিলেন। একটু ডিফারেন্ট ওয়েতে ওনার মধ্যে ওই যে শাবনূরের ওই একটু নেকা নেকা ব্যাপারটা, একটু ওই ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগতো। ফিগার বলেন, চেহারা বলেন, সব ভালো লাগতো। কেন যে আসলে নিজেকে এইভাবে হারিয়ে ফেললেন, আমার মাহিয়া মাহিকে বলা থাকবে যে আপনি আবার কাম ব্যাক করেন। ইটস অলওয়েজ আ নেক্সট টাইম, ইটস নেভার টু লেট।
সো লেট হয়নি। আমি কিছুদিন আগে আপনার একটা ডান্স দেখেছি যেটা নিয়ে মানুষ অনেক আজে বাজে মন্তব্য করেছে, বাট আমি বলবো যে একটা বাচ্চা হওয়ার পরও এইভাবে ফিগার মেনটেন করে আপনি যদি এইভাবে সামনে আসতে পারেন, আমার আপনার কাছে বলা থাকবে আপু প্লিজ আপনি আবার ইন্ডাস্ট্রিতে কাম ব্যাক করেন এবং আমাদেরকে কিছু ভালো চলচ্চিত্র উপহার দেন। দ্যাট ওয়াজ ইউর র্যাপিড ফায়ার মেঘলা। একটু স্লো ফায়ার হলেও খুব সুন্দর, আমরা অনেক অনেক অ্যান্সার পেয়েছি। এগুলো র্যাপিড ফায়ার ছিল? আচ্ছা, আমি তো বিশাল করে কথা বলছি। কিন্তু খুব সুন্দর বলেছো। হ্যাঁ। তোমার ড্রিম প্রজেক্ট কি? আমার লাস্ট কোশ্চেন। বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে বলবো? তোমার ড্রিম প্রজেক্ট, যেটা বাংলাদেশ হতে পারে, বাংলাদেশের বাইরে হতে পারে, তোমার লাইফের ড্রিম প্রজেক্ট যেটা। আমার লাইফের ড্রিম প্রজেক্ট হচ্ছে, আমি টু বি ভেরি অনেস্ট, যেহেতু আমি সাউথ ইন্ডিয়া থেকে কাজ করে এসেছি, আমার খুবই খুবই ইচ্ছা হচ্ছে আমি আলু অর্জুন স্যারের সাথে কাজ করব। মানে কখনো লাইফে যদি কখনো সুযোগ হয়, আমি জাস্ট আলু অর্জুন স্যারের সাথে একবার কাজ করতে চাই। মানে ইটস নট লাইক সে আমার সাথে একবার আসবে ছবি তুলবে, না, আমার ইচ্ছা আমি তার সাথে কাজ করব। দ্যাটস গনা বি মাই ড্রিম প্রজেক্ট। ওয়ান্ডারফুল, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, তোমার সম্পর্কে আরো জেনে। আমি জানি, আমার দর্শকরা জানলো আজকে শো এর মাধ্যমে। এবং তোমার সাথে আমার ফর্মাল কনভারসেশন কখনোই হয় না, তো ক্যাজুয়াল বলতে বলতেও কোথাও একটা ফর্মাল কনভারসেশন টক শো এর খাতিরে হোক বা স্ক্রিপ্টের খাতিরে হোক হয়ে গেছে। তোমার জন্য মেঘলা আমাদের গিফট স্পন্সরদের তরফ থেকে রয়েছে সুন্দর 3টা গিফট। ও মাই গড। আমাদের প্রথম গিফট হচ্ছে কিয়ারা বাই প্রীতি মোদি থেকে তোমার জন্য, ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড এবং যাদের সাথে আমি অনেক কাজ করেছি। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ সামনে আরো হবে। সাজগোজ থেকে তোমার জন্য রয়েছে ও একটা মাই গড, গিফট। আরো একটা? হ্যাঁ। ও ওয়াও, থ্যাংক ইউ। আর খুব সুন্দর একটা জুয়েলারি লিনিয়ার বিউটি থেকে। এই জুয়েলারিটা তোমার খুব পছন্দ হবে বলে আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ। আমি তো এত এত গিফট নিয়ে বাসায় যাব। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ মেঘলা মুখার্জি, মেঘলা মুক্তা। তুমি কি জানো মেঘলা মুখার্জি এই নামটা শুধু তোমারই দেওয়া, এবং আমি চাই এই নামটা আমার সাথে সারা জীবন বেঁচে থাকুক। তথাস্তু। কিন্তু তোমার নাম মেঘলা মুক্তা না মনে করে অনেকে মেঘলা মুখার্জি মনে করে। না, আমার নাম মেঘলা মুক্তা এবং ফয়সাল তুষার খুব ভালোবেসে আমাকে মেঘলা মুখার্জি ডাকে। ধন্যবাদ মেঘলা আরেকবার আমাদের শোতে আসার জন্য। ধন্যবাদ ফয়সাল আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য, এবং অ্যাজ আ গেস্ট আই এনজয়েড আ লট। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ গ্ল্যামার্স আমাকে আজকে অতিথি করে আনার জন্য। আমার জন্য দোয়া করবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো ভিউয়ার্স, আপনারা আজকে দেখলেন এবং জানতে পারলেন একজন সফল মডেল এবং অভিনেত্রীর যাত্রার পেছনের অনেক জানা অজানা তথ্য, গল্প। আগামী পর্বে আমাদের সাথে থাকবেন নতুন একজন অতিথি, যার অনেক পথ চলার গল্প আমরা জানব। তার জানা না জানা অনেক কথা আমরা শুনবো, জানবো এবং আপনাদেরকে জানাবো। এপিসোডস দেখতে চোখ রাখুন গ্ল্যামার্সের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।